পরের দিন সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাজদার সিদ্দিকী প্রস্তুত হয়ে বাড়ির উঠানে বের হয়ে এলো। উঠোনে ঘিরে দাঁড়িয়ে আছে পুরো বাড়ির মানুষ। তাজদার সিদ্দিকী একে একে সবার সাথে কথাবার্তা বলে এলো। সায়দা বেগম আর আফসার সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল সায়নার ব্যাপারে। ঘন ঘন সায়নাকে দেখতে যেতে বলল। তারপর আবারও বাড়িতে এলো। রওশনারাকে এসে জড়িয়ে ধরলো। ছেলে জড়িয়ে ধরা মাত্রই রওশনারা কান্না ভেঙে পড়লেন একবারই লোকের সামনে। ওনার কান্না দেখে বাকিদের চোখও ভিজে উঠল। একে দাদিমা বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে বলল সায়নাকে। সবাই সমস্বরে বলে উঠল, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। রওশনারা বলেন, ওকে দেখে রাখার মানুষের অভাব নেই তাজ, আমরা তো আছি। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, সবাই আছে ওর জন্য, কোনো চিন্তা নেই, সবাই দেখে রাখবে ওকে। ও কোথায়? ঝিমলি বলো, কি যেন আনতে গিয়েছিল ঘরে। তাজদার নিজের ঘরে চলে গেল। সায়না ড্রয়ার থেকে তার ঘড়িটা বের করে নিল। এটা সে শাওনকে দিয়ে কিনে আনিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের পরে। লজ্জা লাগছিল, ঘটা করে দিতে পারেনি। আজ লজ্জা ভেঙে দিয়ে দেবে ভেবে ঘর থেকে বের হচ্ছিল, তখনই তাজদা সিদ্দিকী কাছে এসে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। হুজুর সায়না ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল 2 পা, কিন্তু হাত ছাড়তে পারল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। তাজদা সিদ্দিকী তার 2 গালে অবিরাম চুমু খেয়ে বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস গিলে বলল, চলে যাচ্ছি। সায়না থুতনি স্থির হয়ে রইল তার কাঁধে। চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে চোখ দুটোতে। সে তাজদারের হাতে ঘড়িটা পরিয়ে দিল, বলল, সরি, এতদিন লজ্জায় দিতে পারিনি। আমাকে কত কিছু দিয়েছেন, তার বদলে আমি। কণ্ঠস্বর কাঁপছে। তাজদার বলল, খুশি হয়েছি, জুনিয়রের যত্ন নিও, যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাজদার দরজার কাছে গিয়ে আবারও থামলো। ফোন বের করে ক্যামেরা অন বের করে বলল, এটা মেমোরেবল হাসো। সায়না অল্প করে হাসার চেষ্টা করলো। তাজদার কয়েকটা ছবি নিল, তারপর তার গালটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে গেল। তাদের গাড়িগুলো উঠোনে ছেড়ে মিলিয়ে যেতেই সায়না সবার পেছন থেকে সরে ধীরে ধীরে হেঁটে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় তাজদা সিদ্দিকীর পরা কাপড় চোপড়, বাড়িতে পরা জুতোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা ঘর এলোমেলো হয়ে আছে। সায়না ঘরের আলো নিভিয়ে দিয়ে বসে গেল। প্রায় সময় সে মেঝেতে শুয়ে থাকে, এভাবে ঘরের আলো নিভিয়ে। এভাবে শুয়ে থাকতে কেন যেন ভালো লাগে। অনেকবার এমন হয়েছে সে মেঝেতে ঘুমিয়ে পড়েছে, তাজদা সিদ্দিকী এসে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়েছে। আর শুয়ে পড়ল না, তবে বসে রইল, গা দুলছে আস্তে আস্তে। কান্নায় ভিজে উঠল গাল, চোখ, বুক। নিজের ভেতরে সব কথাগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে সবসময় একাই মনে হয়েছে তার, তাহলে আজ আবার নতুন করে নিজেকে একা আবিষ্কারের কারণ কি? এয়ারপোর্টের শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তানসুবাকে বলে গেল সায়নার প্রতিটি খবর তাকে জানাতে। তার শারীরিক অবস্থা কেমন, ডাক্তার কি বলেছেন, আর সায়নার ঠিকমতো সব নিয়মকানুন মেনে চলছে কিনা, এসবের খোঁজ রাখতে। বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল। শেষের দিকে বলো, তোর বিয়ে খেতে পারিনি, শাওনেরটা এসে খাবো। আনিস পিঠ চাপড় দিয়ে বলো, বিয়ে শাদির কথা অনেক দূর, ভালো থাকিস, সাবধানে থাকিস, ওখানে কিন্তু আমরা কেউ নেই। তাজদার তার সাথে কথা বলা শেষে রায়ানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকেই বিদায় নিল। শেষবার দেখে তানসুবার চোখের কোণা খানিকটা ভিজে ভিজে উঠছিল। সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। সে এগিয়ে এসে আনিসকে বলল, আনিস ভাই, আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন? আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমি নয়তো কে? জরুরি কয়েকজন মানুষজন থাকলেই হয়ে যায়, এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না। কথাটি কেন বলেছেন আপনি? নিশ্চয়ই আমাকে মেন করে বলেছেন। আনিস একটু অবাকই হলো। সব কথা গায়ে টায়ে কি মেয়ে মানুষের স্বভাব নাকি? শুধু এই মেয়েটার এখন সে কী বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে, আজব। তাসনুবা বলল, শুনুন, আপনি কথাটা আমাকে গাড়িতে দেখা মাত্রই বলেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আমাকে মিন করে কথাটা বলেছেন। পুরুষ মানুষকে তো খোঁচাখুচি করা মানায় না। এসব ছেড়ে দিন, নইলে ভালো হবে না। আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে। বিরক্ত হয়ে সরে পড়ল। মেয়েটা ঝগড়ুটে, এটা প্রতিটি পদে পদে প্রমাণ করে। নিজের মান সম্মান নিজেকেই বাঁচাতে হবে।
তাই তর্ক না বাড়িয়ে সরে পড়াই ভালো। ফেরার পথে রাহান একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো। বাড়ির সবাই দেখলো গাড়ি থেকে সবাই নামলেও সে একজন নামলো না। সবার মন ভার হয়ে এলো। এয়ারপোর্ট থেকে এসে ড্রয়িং রুমে সবাই গল্পের আসর জমে উঠল। সবাই তাজা সেদিকে কথা বলাবলি করে হাসাহাসি করছে। গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি, আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে ইনিয়ে বিনিয়ে সবাই উপরের ক্ষোভ প্রকাশ। সায়না আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনল। এতদিন তার মনে হয় যে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা, অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা। মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মনে প্রাণে খুলে কথা বলতে পারছে। এতদিন তাজদা সিদ্দিকী রেগে বসবে ভেবে সবাই আড়ালে ফিসফাস করত। কি আশ্চর্য, নিজেদের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায়, এমন আশ্চর্যের কথা সায়না কোথাও দেখিনি। ভাই তো তারও আছে, মা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব, এমন লুকোচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না। তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন? আফসার সাহেবও তখন বলেছিলেন সবার সঙ্গে। একটু গলা খাকারি দিয়ে বললেন, কি আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে? জামাই চলে গেল, এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধ হয়। ওর মাও বলেছিল যে। কথা শেষ হবার আগেই তাসনুবা তৎক্ষণাৎ বলে উঠল, ইম্পসিবল কাকা। ভাইয়া আমাকে বলে গেছে সায়নাকে চোখে চোখে রাখতে, ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না। আফসার সাহেব হালকা হেসে বলেন, জামাইকে আমি বলবো মা, সমস্যা কি? প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয়। তাসনুমা ভরুকুসকে বলো, এইসব নিয়ম মানুষ বানিয়েছে। প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না, হসপিটালেই হবে। রাহান শান্তভাবে বলো, তা আজ পৌঁছাক আগে, তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আফসার সাহেব বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। শুনলাম ওর নাকি সামনে পরীক্ষা টরীক্ষাও আছে। তাসনুবার সঙ্গে সঙ্গে বলো, হ্যাঁ ইনকোর্স পরীক্ষা, ওটা এখনও দেরি আছে, কোনো সমস্যা হবে না। ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পরে। আফসার সাহেব মাথা নেড়ে বলেন, মেয়েটা এত ঝক্কি সামলাতে পারবে কিনা সেই চিন্তায় আছি। তাসনুবা মুখ শক্ত করে বলো, ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে। এখন ভেবে লাভ নেই, সব সামনে পরীক্ষা দিতেই হবে। ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য। যাই চা নিয়ে আসি। চা না খেয়ে যাবেন না কাকা? আফসার সাহেব নরম হাসিতে বলেন, আছি মা, এখানেই আছি। তাসনুবা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল। রাহান বলল, ভেতরে আয়। তাসনুমা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল। রাহান বলল, ভেতরে আয়। আনিস একটু ব্যস্ত হয়ে বলল, আব্বাকে ডাকছি একজন দেখা করতে এসেছে, একটু পাঠাও তো। আফসার সাহেব চমকে তাকালেন, কে এসেছে? চিনি না, তবে তোমাকে খুঁজছে। আবার কে এলো বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন। উনি তানসুবা চা নিয়ে ফিরে এলো। চারদিকে তাকে জিজ্ঞেস করলো, কাকা কোথায়? রাহান বলো, ওই তো আনিস এসে ডেকে নিয়ে গেল, কে যেন দেখা করতে এসেছে। তাসনুবা দাঁত কটমট করে ট্রেটা টেবিলে রাখলো, তারপর কিছু না বলে সেখান থেকে সোজা চলে গেল। পথে সায়নার সাথে দেখা হলো। সায়নাকে অগোচরে পরখ করে সে বলল, তোমার এখন হাসি খুশি থাকা উচিত। আমি জানি না তোমার সমস্যা কি, সারাক্ষণ এমন গোমরা মুখে থাকো কেন? তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ের কাছে পৌঁছে যাবে। বি কেয়ারফুল, বেবিটা তোমার একার নয়। খাও দাও আর হাসি খুশি থাকো, এই সময়টা খুব রিস্ক। আর হ্যাঁ, পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো, সামনে তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো। সেনা চুপ করে তার কথা শুনল, তারপর বলল, আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই। ওকে ফাইন, ভাইয়াকে বলবো। আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব, আমার এখানে ভালো লাগছে না এখন। ঝিমলি এসে বলল, ননদিনী ওকে ছেড়ে দিন, ঘরে গেলে বড় কথা মনে পড়ছে, তাই বাপের বাড়ি চলে যেতে চাইছে, যেতে দিন। তাসনুবা বলো, আমি যেতে দেওয়ার না দেওয়ার কে? সে তার হাজবেন্ডের সাথে কথা বলে নিক, ব্যাস। বলে চলে গেল সেখান থেকে। ঝিমলি সেনার পেট চাপড়ে বলো, যাও যাও, বেরিয়ে এসো। আমার দেবর কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি। তেতলি হঠাৎ এসে বলো, এই সায়না, থুকু ভাবি, তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ? আমি একটা বিয়েতে যাব, ওটা পরেই যাব। সায়না হালকা হাসলো, মাথা নাড়িয়ে বলো, নিও।
কথাটা শেষ হতেই তানসুবার কণ্ঠ ভেসে এলো পেছন দিক থেকে। হোয়াট? চমকে পেছন ফিরে তাকালো। তানসুবা সবার সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে বলো, তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে। তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব, সেটা তুমি ভাবলে কি করে? তিতলি কাঁদো কাঁদো গলায় বলল, মুক্তাপুর বিয়েতে আমি যাব না। তাসনুবা ঠান্ডা গলায় বলো, নো, অনলি মি। তিতলি গজগজ করে বলল, তুমি একদম বেশি করো। আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসবো। সবসময় আমার সঙ্গে এমন করো। আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না। আমাকে কোথাও নিয়ে যায় না কেউ। আমি যেতে না পারলে সব উলটপালট করে দেবো এবার। আম্মু, আম্মু! চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে। জিভে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দুটোকে কখন যে বিয়ে দেব, সারাক্ষণ একে অপরের পেছনে লেগেই থাকে। তাসনুবা তিরিক্ষি গলায় বলো, তুমি এখন এইসব কথা বলছো? জিমনি জবাব দিল, আচ্ছা বাদ দিন, যান নিজের কাছে যান। তাসনুবা যেতে যেতে আবার থেমে ফিরে বলল, তুমি একটু ঘরে আসো তো, কিছু কথা আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাসনুবা চলে গেল। ঝিমলে তখন সায়নার দিকে ফিরে নরম গলায় বলল, খেয়ে এসো, মন খারাপ করো না। খেয়ে যেয়ে রেডি থাকো, বর কিছুক্ষণ পরেই ফোন করবে। বলে সে চলে গেল। তাসনুবার সঙ্গে ঝিমলি দারুণ বোঝাপড়া, কিন্তু সায়নার সঙ্গে সম্পর্কটা এখন একদম জমেনি, হয়তো কোনোদিনও হবে না। তাসনুবা সায়নাকে পছন্দ করে না, সায়নাও তাকে না। সায়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল। কখন তাজদা সিদ্দিকী ফোন করবে, কিন্তু তাজদা সিদ্দিকী ফোন করলো না। সন্ধ্যা 7:30, কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝরাত। ঘন কুয়াশা একটা ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে। আকাশ থেকে ঠান্ডা ধোয়ার কুণ্ডলীর মতো নেমে আসা এক কুয়াশায় দূর দূরান্তের গাছপালা, বাড়িঘর সব আবছা। ছায়া ছায়া মনে হচ্ছে। উঠানের বৈদ্যুতিক আলোটিও স্নান। কুয়াশার কারণে তার তেজ হারিয়ে ফেলেছে। চারদিক গম্ভীর নিস্তব্ধতা। এই ঠান্ডায় ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। শুধু মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা হিমেল বাতাসের সাই সাই শব্দ নারকেল গাছের পাতা ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পথের ধারে কুকুর দীর্ঘ ডাক নিস্তব্ধতায় আরও বাড়িয়ে দিয়েছে। সায়না বারান্দায় এসে বসলো। উঠানটা নীরব। আজ কেউ ব্যাডমিন্টন নিয়ে নামেনি। তৌসিফও আজ বাড়িতে ছিল না সারাদিন। এয়ারপোর্ট থেকে ফিরে কোথায় যেন গিয়েছে আর ফেরেনি। তাসনুবা আর তিতলির মধ্যে আবারও ঝগড়া লেগেছে। দুজনে চেঁচামেচি বেশি আসছে। বিকেলে রওশনারা তিতলিকে একটা চর দিয়েছিল। সেই চর খেয়ে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে আবারও কাঁদতে বসেছে বোধহয়। বিয়েতে সে যাবেই। তাসনুবাও তাকে নিয়ে যেতে যাবে না বলে দিয়েছে। সে এক কথার মানুষ। শাহানা ওদের ঝামেলার মধ্যে আর গেল না। তৌসিফ ভাই আবারও বড় ভাইয়াকে এলেই ওদের ঝগড়া থামবে, এর আগে অসম্ভব। তাজদা সিদ্দিকী থাকা অবস্থায় এদেরকে এভাবে ঝগড়া করতে দেখেনি সে। থামার নামই নেই। বারান্দা দাঁড়িয়ে থাকতে থাকতে শায়নার পা অবশ হয়ে এলো। একঘেয়েমি কাটাতে সে পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে টুনে বসলো। হঠাৎই মনে হলো এই নির্জন বারান্দায় একটা বই এনে পড়লে মন্দ হয় না। ঘরের চার দেওয়ালে দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ঘরের ভেতরে গিয়ে বই খোঁজার চিন্তা আসতেই শরীরে অলস্যের ঢেউ লাগলো। এই সামান্য ঝক্কি আর ক্লান্তির কারণে এতগুলো দিন একটাও বই খোলাই হয়নি। এত বই কবে শেষ করবে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে, এই চিন্তাগুলো তাকে ভারাক্রান্ত করে তুললো আবারও। কোনো রকম একটি বইয়ের দিকে হাত বাড়াতেই ঘটল বিপত্তি। বইয়ের তাক থেকে গড়গড় করে একরাশ বই মেঝেতে আছড়ে পড়ল। সানার ডান পায়ের কাছে এসে পড়ল এক মোটা বাঁধাইয়ের বই। আঙুলটা টন টন করে উঠল। অসহ্য ব্যথা। প্রচণ্ড শব্দের মধ্যে তার কানে ঠিকই এলো ফোনের ভাইব্রেশনের মৃদু গঞ্জন। চমকে উঠে সে ফোনের দিকে তাকালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফোনের কাছে গিয়ে দ্রুত কল রিসিভ করলো। ভিডিও কল। ব্যথা কপাল তখনও কুঁচকানো। হালকা এলোমেলো কিছু শব্দ কানে এলো। ধীরে ধীরে দেখা গেল একটা পরিচ্ছন্ন ঘর। ছিনান আলোয় ভাসছে। টেবিলের ওপর কফির মগ, খোলা ল্যাপটপ, কিছু নোটবুক, একটা ঘড়ি, পেন, তারপর মাথা ভর্তি ভেজা এলোমেলো চুল। তারপরে তাজদা সিদ্দিকীর মুখ। শায়না বড়সড় একটা শ্বাস ছাড়ল। আসসালামু আলাইকুম। গভীর শান্ত স্বরটায় ভেসে এলো সাথে সাথে। ওয়ালাইকুম আসসালাম। হাই, কী খবর? শায়নার চোখ বারবার নিজের পায়ের দিকে চলে যাচ্ছে। আঙুলটা টনটন করছে ব্যথায়।
তারপর হঠাৎ সচেতন হয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিল সে। চুল ঠিক করলো, মাথায় ওড়নাটা গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরার অ্যাঙ্গেল সামনে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। ওদিকে তাজদার একটু ঝুঁকে কী যেন একটা কাজ সেরে আবারও ক্যামেরার দিকে মুখ তুলল। শোনা যাচ্ছে? শায়না বলল, জি। এতক্ষণ লাগলো কেন? তাজদার হালকা ক্লান্ত স্বরে উত্তর দিল, একটা ঝামেলায় পড়েছিলাম। আব্বু আর ভাইয়ের সাথে কথা বলে তারপর তোমাকে ফোন দিয়েছি। শায়নার চোখ, কী বলবে খুঁজে পেল না। ফোনের কথা বলার সময় কথা জোটে না তার, ভিডিও কল তো আরও জটিল ব্যাপার স্যাপার। তাজদার কফির মগ তুলে একটা চুমুক দিল। বাড়িতে কী অবস্থা? সবাই টেনশন করছিল আপনার ফোন না পেয়ে। সবার মনে হয় ভেবেছে প্লেনটাই নিয়ে গায়েব হয়ে গেছি, কারণ আমি যেখানে যাই সেখানে ঝামেলা। শায়না হেসে বলল, হালকা করে মাথা নেড়ে। তাজদার জানতে চাইল, মামার বাড়িতে গিয়েছিলে? না, এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিল। বড় বউ অনেক বলেছিল কিন্তু রাজি হয়নি। কফি কে বানিয়ে দিয়েছে? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতে শায়না বুঝলো ভুল কথা বলে ফেলেছে, কিন্তু প্রশ্নটা ফিরে নেওয়ার আগে তাজদা সিদ্দিকী গুরুতর ভঙ্গিতে বলো, এখানকার বউ। শায়নার ঠোঁটের কোণে জোর করে হাসি বলল, ভালোই তো। তাজদা সিদ্দিকীর ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করলো। তারপর চেয়ারে গায়ে দিয়ে বসে ডানে বামে দুলতে দুলতে, লিসেন শায়না মমতাজ, আমি রান্না বান্না কাটাকুটি সব পারি। তুমি অলরাউন্ডার একটা হাজবেন্ড পেয়েছো, শুক্রিয়া করো। দেশে থাকতে বলেননি কেন? আপনার হাতের রান্না খেতে পারতাম। অসম্ভব, এখানে এলে রান্না করে খাওয়াতে পারি, দেশের নট পসিবল। শায়না বলো, কি কামচোর, দেশে এলে পানিটা ঢেলে খান না মা বোনের সেবা নেওয়ার জন্য? কি পাষাণ তুমি, ওখান থেকে আমাকে কামচোর ডাকছো, আর আমাকে তো কাজ করে খেতে হবে, এটা চিন্তা একবারও করছো না। শায়না গালে দুহাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আপনার লন্ডনালি আছে না? ওনাকে বলুন রান্না করে খাওয়াতে, পারলে এক্ষুনি বলুন আপনার ভেজা চুলটা মুছে দিতে। ভেজা চুল মুছে দেওয়ার মতো কেয়ারিং বউ আমি বাংলাদেশেও পাইনি, এখানে পাবো এটা ভাবা বিলাসিতা। আপনি এত নির্যাতন পুরুষ মানুষ ভাবতেই খারাপ লাগছে, ইস। তাজদা সে দেখি কপাল কুঁচকে এলো, চেহারা স্নান হয়ে এলো। আচ্ছা, ফোন রাখি, আবার করব। শায়না ঠোঁটের কোণে হালকা হাসি রেখা টেনে বলল, আপনি চাইলে রেখে দিতে পারেন, আমি এখন রাখতে চাই না। তাজা সে দেখে কপাল আরও কুঁচকে গেল। কেন? তুমি কি আমার লন্ডনালের বইয়ের সাথে আমি কী করছি তা দেখতে চাও? মন্দ হবে। ননসেন্স। শায়না শব্দ করে হেসে উঠে বলল, না, আমি তো কাউকে ভালো টালো বাসি না। দেখি কে কেমন বেশি টেসে উল্টিয়ে ফেলেছে। যদি সেদিকে চেহারার রং পরিবর্তনে এবার স্পষ্ট হয়ে উঠল। আমি রাখছি, আই হ্যাভ এ ইমার্জেন্সি ফোন কল। শায়নার ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে। সে হাসতে লাগলো, হাসতে হাসতে চোখের পানি চলে এসেছে। তাজদা সে দেখি মুখ গম্ভীর করে কল কেটে দিল। শায়নার টেবিলে মাথা ফেলে হাসতে লাগলো, টেবিলে মাথা রেখে বসেছিল। তিতলি কিছুক্ষণ পর এসে বলল, এই এই ভাইয়া তোমাকে ফোন করেছে? আব্বু কি নাকি করেছে? শায়না মাথা তুলে তার দিকে তাকালো। তিতলি বলল, এ কি, চোখে পানি কেন? আবারও হাসতো? শায়না তাকে সবটা খুলে বলল। তিতলি গাল ফুলিয়ে বলল, আমার ভাইয়া তোমাকে ওখানে গিয়ে মিস করছে আর তুমি মজা নিচ্ছ। শায়না বলল, আমাকে খোঁচালে আমিও খোঁচাতে জানি। আমাকে বলে কিনা এখানকার বউ কফি বানিয়ে দিয়েছে, নিজে আমাকে খোঁচায়, আর আমি কিছু বললে গাল ফোলায়। তিতলি বলল, তাই বলে তুমি মজা নেবে? বলবে আই মিস ইউ হানি? শায়না তার কথা শুনে হাসতে লাগলো। তিতলি বলল, চা নিয়ে আসি। অল্প করে। সে গান গাইতে গাইতে ঘর ছাড়লো। হাসনুবা ঘর থেকে তার গানের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে ডাকলো, তিতলি। তিতলি গান থামিয়ে তার দিকে তাকালো। কি হয়েছে? এসব কী ধরনের গান গাইছো তুমি? তিতলি অকপটে বলো, অবিবাহিত সঙ্গীত। হোয়াটস এ চয়েস, তোমার লজ্জা করছে না এসব গাইতে? সরাসরি বলো, না, লজ্জা করছে না। তাসনুবাই রেগে গিয়ে চিৎকার করে ডাকলো, ছোট ভাইয়া দেখো তিতলি কী সব গান গাইছে, আম্মু, আব্বু। শায়না ঝিমলি দুজনই এসে পড়লো তার চিৎকার শুনে। ঝিমলি বলল, এরা দুজন আজ কী শুরু করেছে? মাত্র বাড়ি ফিরেছে, গোসল করার জন্য গায়ের তোয়ালে জড়িয়ে ওয়াশরুমে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুবা চেঁচামেচি শুনিয়ে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? তোদের জ্বালায় ঘরে এসে শান্তি নেই। সমস্যা কি? দুটোকেই ঘাড় ধরে বের করে দেব।
তাসনুবা তিতলিকে দেখিয়ে বলল, ও অসভ্যের মতো গান গাইছে। তো গাক, তোর কি? সারাক্ষণ চিল্লাচিল্লি ছাড়া কিছু পারিস না? যা ফুট, বলে বিরক্ত হয়ে চলে যেতে লাগলো সে। তিতলি তানসুবাকে মুখ ভেঙচিয়ে আবারও গানটা গাইতে লাগলো। গানটা শুনে তৌসিফ থেমে গেল। ঘাড় ফিরে তাকাতে তিতলি তাকে দেখা মাত্র জিভে কামড় দিয়ে পালাতে যাচ্ছিল। তার আগে তৌসিফ জুতো খুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। তিতলি বাপ বাপ বলে পালিয়ে গেল, অভিশাপ দিয়ে গেল, তৌসিফে তোর জীবনও বিয়ে হবে না। তাসনুবা বান্ধবীর বিয়েতে এসেছে। অনুষ্ঠান হচ্ছে শহরের একটা নামি দামি ক্লাবে। আজ গায়ে হলুদ, সে একা এসেছে, তিতলিকে নিয়ে আসেনি। আসার সময় তিতলি অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তারপরও আনেনি। তিতলি খুব ছটফটে, তাকে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে তাকে নিয়ে, তাই নিয়ে আসেনি। যে কোনো অনুষ্ঠানে গেলে তিতলি একটা না একটা ঝামেলা বাঁধাবেই। তাছাড়া রাত বেশি হয়ে গেলে তাকে থেকে যেতে হবে এখানে। তিতলির সাথে থাকলে এক্সট্রা ঝামেলা। তিতলিকে নিয়ে আসেনি বলে মুক্তার মা, মুক্তার ছোট বোন তানসুবার উপর রেগে গেছে। ওদের কথা শুনে তানসুবা মনে হলো তিতলিকে নিয়ে আসা উচিত ছিল। তৌসিফ খুব ব্যস্ত ছিল, তাই সে আসতে পারেনি। কাল বিয়েতে আসবে সে আর রায়হান। তানসুবা ভাবলো কাল ভাইয়াকে বলবে তিতলিকেও নিয়ে আসতে। এত আনন্দ হই হুল্লোড়ের মধ্যে তিতলির কথা বারবার মনে পড়ছে তার। বাড়িতে ফোন করবে কিনা ভাবতে ভাবতে আর ফোন দিল না। গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়েছে, যেহেতু শীতের রাত, সেহেতু দূর দূরান্তের আত্মীয় স্বজন ভোর রাত অবধি ক্লাবে থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শুরু হয়েছে। নিচতলায় খাওয়া দাওয়া হচ্ছে, দোতলায় বউকে স্টেজে সাজানো হয়েছে, কেক কাটার ছবি তোলা হচ্ছে। তানসুবা আর তার বাকি বান্ধবীরা সবাই একসাথে শাড়ি পরেছে, বইয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। শাড়ির রং গাঢ় সবুজ আর লাল খয়েরি, ব্লাউজ সবুজ, তবে বেশ কাজ আছে হাতায়। কাঁচা ফুলের গহনা পরেছে সবাই। তাসনুবা গলায় কিছু পরতে পছন্দ করে না, তাই শুধু কানের টানা দুলটাই পরেছে। হাতে অবশ্য চুড়ি পরেছে শাড়ির সাথে ম্যাচিং করে। কেক কেটে বান্ধবীদের সাথে গ্রুপ ছবি তোলার পর মুক্তার সাথে তানসুবার বিয়ের শাড়ির রং নিয়ে বেশ তর্কাতর্কি জুড়ে দিল। মুক্তা শেষমেশ লাল শাড়ি কিনেছে তার বরের পছন্দে। কথা ছিল কোনো লাইট কালারের শাড়ি কিনবে, তাই সব বান্ধবীরা মিলে গাউন কিনেছিল শাড়ির সাথে ছবিতে ভালো দেখায়, কিন্তু সব গোলমাল হয়ে গেল। তানসুবা নাক সিটকে বলো, তুমি বলেছিলে লাল রঙের শাড়ি তুমি জীবনেও কিনবে না, তাহলে? সারা হাসি চাপিয়ে দিয়ে বলল, নুভা বাদ দাও তো। যদি বলো তোমার বিয়েতে আমরা ম্যাচিং গাউন পরবো, এবার এসব বাদ দাও। জেনি হেসে বলল, নুভা কাল তোমার সাথে ছবি তুলবে না দেখে নিও। বলতে বলতে তার হাসতে একসাথে এক একজন এক এক কথা শুনে তানসুবা অবাক হয়ে বলল, এত হাসাহাসির কি আছে? লাল পরবে নাকি অন্য কালার, দ্যাট হার চয়েস, কিন্তু আমাদের মিথ্যে বলার কি দরকার ছিল? মুক্তা হতাশ হয়ে বলল, আমাদের কি করা ছিল বলো তো? তোমাদের জিজি এমন বলেছে, ওনার নাকি লাল পছন্দ। দেখো তোমার বড় যদি চায় লাল শাড়িতে তোমাকে বউ সাজে দেখবে, তখন তোমারও ইচ্ছে করবে লাল পরতে। তানসুবা নড়েচড়ে বসে বলল, কেন আমাকে বরের পছন্দের শাড়ি পরতে হবে? আমার বিয়েতে সব আমার চুজ করা জিনিস থাকবে। আশ্চর্য, বর কি আমাকে কিনে নিয়েছে? বিয়ের দিন থেকেই যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে? সব তার পছন্দের কাজ করতে হবে, এটা কেমন না? আচ্ছা দেখবো আমরা, তোমার বিয়ে এখনো বাকি আছে, দেখবো দেখবো, দেখে নিও। সে গা মুচড়ে সরে গেল সেখান থেকে। মুক্তা ডেকে বলো, তোমাদের জিজু আসছে, ঝগড়া আজকে সেরে নিতে পারবে। তাসনুবা কপাল কুঁচকে বলো, কখন আসছে? এসে পড়বে এক্ষুনি, রাত 1:30টার ঘরে। এখন ক্লাব থেকে গাড়িতে করে প্রায় 20 মিনিটের পথ গেলে বরপক্ষের ক্লাব। তারা জানিয়েছে কয়েকজন বন্ধুবান্ধব সহ বর আসছে। আসতে চায়নি, মুক্তা জোর করে বলে আসতে হলো। তাসনুবা সব শুনে বলল, তোমার বর আসছে শুনে খুশি হতে পারছি না, সরি। কারণ আমি ফিতা কাটার দলে নেই, ওসব আমার কাজ নয়। তার বান্ধবীরা সবাই হেসে ফেলল একসাথে। তোমরা হাসছো কেন আজব? মুক্তা বলো, আমরা ভাবছি অন্য কথা। কী কথা? তোমার কাছকে যা লাগছে, বরের অবিবাহিত বন্ধু টন্ধু কেউ যদি থাকে তাহলে তো। তাসনুবা তাকে থামিয়ে দিয়ে বলো, বিয়ে বাড়িতে এসে প্রেমে পড়ার মতো চিপ ব্যাপার স্যাপার এখনও হয়? মুক্তা হাসি থামিয়ে বলল, আচ্ছা বাদ দাও, তোমার সাথে আমি কোনো কথাই বলছি না।
বাকিরা সবাই হাসছে। তানসুবা এদিক ওদিক তাকে ক্যামেরাম্যানকে ডাকলো হাত বাড়িয়ে। তারপর মুক্তাকে বলল, তোমরা একটু নিচে নামবে, আমি একা কিছু ছবি তুলবো। মুক্তা বলল, আসো সবাই মিলে গ্রুপ ছবি তুলি। অনেক তুলেছি, এবার আমি একা কিছু ছবি তুলবো, প্লিজ নামো। সবাই স্টেজে নিচে নামিয়ে ছাড়লো সে। তারপর একা একা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। ক্যামেরাম্যান তৌচিফ হলে এতক্ষণ তার দিকে ক্যামেরা ছুড়ে দিয়ে পালাতো। ছেলেটা অল্প বয়সী, তানসুবাকে রাগি দেখে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। জেনি এতে ছবি তুলছে দেখে শেষমেশ বলো, নুবা মনে হচ্ছে আজ তোমার বিয়ে। তাসনুবার সাথে সাথে বলল, আমার এটা বলে বসো না যেন, যে বর আসছে কিছুক্ষণ পর। ক্যামেরাম্যান হঠাৎই ক্যামেরা নিয়ে ছুটছে। তাসনুবা হাত বাড়িয়ে ডাকলো, এই এই সমস্যা কি? ক্যামেরাম্যান ছুটতে ছুটতে বলল, বর এসেছে। বান্ধবীরা সবাই একসাথে তানসুবার দিকে তাকালো। দেখছি আমাদের কথা মিলে গেল। তানসুবা শাড়ি ধরে স্টেজ থেকে নামতে নামতে মুক্তাকে বলল, তোমার বর এসেছে, যাও নিচে যাও। মুক্তার কাজিনরা সবাই মুক্তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সবাই তাকে নিয়ে চলে যাচ্ছিল। সারা জিজ্ঞেস করলো, নুভা যাবে না? তাসনুবা চেয়ারে বসে ছোট্ট একটা আয়নায় মুখের সামনে ধরে ঠোঁটের লিপস্টিক দেখতে দেখতে বলো, ন। মুক্তা বলো, আরে এসো। জেনি ওকে টেনে নিয়ে এসো। জেনি তাই তাই করলো। তাসনুবা ধরে নিচে নিয়ে গেল। মুক্তার বর আর বরের বন্ধু বান্ধবকে ঘিরে মুক্তার ভাই আর কাজিন উত্তেজনার শেষ নেই। সবাই ফুল আর গ্লোসি স্প্রে ছুড়ছে, শীষ বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সাথে ফুল ভলিউমে গান তো বাজছে একের পর এক। তাসনুবা এক পাশে দাঁড়িয়ে রইল। চুলে ফুলের পাপড়ি কিংবা স্প্রে পড়ুক সে চায় না, এইসব তার কাছে বিরক্তকর লাগে। বর আর বরের বন্ধুদের উপর গ্লোসি স্প্রে ছুঁড়ছিল সবাই মিলে। বরের বন্ধুদের এক একজনের চোখে গিয়ে পড়ায় সেখানে গুঞ্জন উঠতেই সাথে সাথে ফুল আর স্প্রে ছেঁড়া বন্ধ হয়ে গেল। তানসুবা এবার জেনিদের কাছে চলে যাচ্ছিল। ঠিক সে সময় কেউ একজন পেছন থেকে তার চুলের উপর গাঁদা ফুলের পাপড়ি ছুঁড়ে মারল। এক গাদা। তাসনুবার পুরো মাথা ভরে গেল। গাড় ফেরিয়ে থালা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাড়ি মারল সে। এই মেয়ে। মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমি নাবো। ওই ভাইয়াটা প্লেটটার উপর তুলে সরিয়ে দেওয়ার সময় আপনার মাথায় গিয়ে পড়েছে সব। সরি আপু। তাসনুমা ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোকও এক চোখে টিস্যু চাপতে চাপতে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। পরনে গোল্ডেন রঙের পাঞ্জাবি। তাসনুমার চোখ জোড়া ধীরে ধীরে বড় হয়ে এলো। কপাল কুঁচকে ফেলে সে অবিশ্বাসের সাথে বলল, আপনি? আনিস কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিল। তখনই তাসনুবা পেছন থেকে বলে উঠল, আশ্চর্য, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে চিনতেই পারছেন না। আনিসের চোখটা জ্বলছে আর পানি পড়ছে। সে চোখটা চেপে ধরে রেখে আবার ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। বলল, কে এসেছি? তাসনুবার চোখ ঝরে পড়ল। মানে মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমার বিরিয়ানি প্লেটে ভাগ বসাতে এসেছি। এটা হবে না, কারণ আমি খেয়ে দিয়েই এসেছি। তাসনুবা অবাক হয়ে বলল, আমার প্রশ্ন এটা ছিল, তোমাকে সত্যি প্রথমে চিনতে পারিনি, যা সাজা সেজেছো। ফালতু কথা বলবেন না, আমি নো মেকআপ লুক দিয়েছি। একটা অন্ধ লোকও বলতে পারবে আমি কে। আমি চেঁচামেচি শুনে বুঝে ফেলেছিলাম কে হতে পারে। কি বলতে চাইছেন? কিছু না। আমি যেখানে যাই সেখানে আপনাকে থাকতে হবে কেন? আনিস কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মুক্তার আম্মু ছুটে এলো। আলহাদি দেখিয়ে বলো, বাবা চোখ এখনও জ্বলছে? দেখি দেখি, ছেলে মেয়েগুলোকে কতবার মানা করলাম, চোখটা তো লাল হয়ে এলো। মুক্তা বলল, ভাইয়া চোখে পানি দিলে বোধহয় ভালো লাগবে। আনিস বলল, না না ঠিক আছে আমি। আন্টি ব্যস্ত হবেন না, ঠিক হয়ে যাবে। বর পাশ থেকে বলো, পানি খাবে? জেনি বলল, ভাইয়া আগে মিষ্টি খান, সবাই খেয়েছে, আপনিই খাননি, তারপর পানি নিন। বলে সে মিষ্টি খেতে এগিয়ে দিল আনিসের দিকে। আনিস মিষ্টিটুকু মুখে নিয়ে বরের দিকে তাকালো। বল, ইশরাক বলো, চোখ বেশি জ্বলছে? না ঠিক আছে। আনিসের দিকে পানি এগিয়ে দিয়ে মুক্তার আম্মু। আনিস গ্লাসটা নিয়ে একপাশে সরে গেল। চেয়ার টেনে বসে পানি খেতে যাবে, তখনই কেন যেন তানসুবাকে বলল, বড় বন্ধুদের সাথে কাউকে দেখে নাও নুবা, দুই একজন আনম্যারিডও আছে। তাসনুবা কাটকাট গলায় বলল, সব কটা দেখতে দুই তিন বাচ্চা বাপের মতো, তার উপর ন্যাকামিতে ভরপুর, ডিসগাস্টিং।
আনি যতটুকু পানি খেতে নিল সবটুকু মুখ থেকে ছিটকে পড়ল। সাথে সাথে